আসসালামু আলাইকুম। ওলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং বইয়ের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় জার্নাল আর কি অ্যাকাউন্টিং প্রসেস চ্যাপ্টার 3-তে আছে, সেখান থেকে একটা অঙ্ক করব। অঙ্কের নাম হলো কারাসিন। তাদের কাছে শিট আছে, আমি তো শিট অনেক দিয়ে দিয়েছিলাম আগেই। এটা অঙ্কের নাম। আগে জার্নাল করতে হলে ডেবিট ক্রেডিট সম্বন্ধে আপনার ভালো ধারণা থাকতে হবে। আজকে ডেবিট ক্রেডিট এবং জার্নাল নিয়ে আলোচনা করব, আর নেক্সট ক্লাসে লেজার ট্রায়াল ব্যালেন্স নিয়ে এই দুই ক্লাসে এই চ্যাপ্টার শেষ করে দেব। কারণ লেজার এবং জার্নাল যদি আপনি ভালো করে না জানেন, তাহলে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার পর্যন্ত অ্যাকাউন্টিংয়ের কোনো কিছুই পারবেন না। আমরা একটা ইকুয়েশন শিখছিলাম, এ সমান সমান এল প্লাস ও ই। এই পাশটাকে ডেবিট বলা হয়, এই পাশটাকে ক্রেডিট বলা হয়। তাহলে আমরা বুঝতে পারতেছি সম্পদকে, অ্যাসেটকে ডেবিট বলা হয়, লাইবিলিটিকে ক্রেডিট বলা হয়, ওনার ইকুইটিকে ক্রেডিট বলা হয়। এখন যদি একটু ব্যাখ্যা করতে যাই, এ সমান সমান এল প্লাস ওইটাকে ব্যাখ্যা করলে সি প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িংস। এই দুটাকে আমি এই পাশে নিয়ে আসতেছি, মাইনাস দুটাকে, এ প্লাস ই প্লাস ডি। তাহলে দেখতে পারতেছি এই তিনটা জিনিস পজিটিভ থাকলে ডেবিট, অর্থাৎ সম্পদ, অ্যাসেটস, এক্সপেন্স ব্যয়, ড্রয়িংস উত্তোলন, এই তিনটা জিনিস যদি পজিটিভ আকারে থাকে তাহলে ডেবিট। লাইবিলিটি, ক্যাপিটাল, রেভিনিউ ডেবিট আকারে থাকে, প্লাস আকারে থাকলে ক্রেডিট। অর্থাৎ এই তিনটা জিনিস বৃদ্ধি, বাংলায় লিখছি বৃদ্ধি, এই তিনটা জিনিস বৃদ্ধি পাইলে, ইনক্রিজ হইলে ডেবিট। এই তিনটা জিনিস কখনো যদি বৃদ্ধি পায়, ইনক্রিজ হয়, তাহলে ক্রেডিট। এগুলো যদি পজিটিভ হয় তাহলে কি এটা ডেবিট, এটা ক্রেডিট। আমি এই সবগুলো সংখ্যাকে ওই পাশে নিচ্ছি, তাহলে মাইনাস হয়ে যাবে, সমান সমান ওই পারে গেলে। আর এই তিনটা জিনিস এই পাশে নিয়ে আসছি, এগুলো মাইনাস হয়ে যাবে। মানে মাইনাস মানে কমা, হ্রাস বা কমা। হ্রাস। ডেবিট ক্রেডিটের থিমটা যাদের ক্লিয়ার ছিল না, আজকের ক্লাসে ক্লিয়ার হয়ে গেল। আমার বাম পাশটা অলওয়েজ ডেবিট, ডান পাশটা অলওয়েজ ক্রেডিট। এই পাশে এরা যদি চলে আসে তাহলে এরা মাইনাস হয়ে যাবে। মাইনাস মানে কি কমা। যদি লাইবিলিটি, ক্যাপিটাল, রেভিনিউ কমে যায় কোনো কারণে, তাহলে আমি এটাকে ডেবিট লিখব। অ্যাসেটস, এক্সপেন্স, ড্রয়িংস কখনো যদি কমে যায় তাহলে ক্রেডিট লিখব। আজকের যে এই জিনিসটা যারা একটু মনোযোগ দিয়ে দেখছে, তাদের ডেবিট ক্রেডিট কেন হয় সেগুলোর ব্যাখ্যাও পেয়ে গেছে, যে কেন লাইবিলিটি কমলে ডেবিট হইতো, কেন ক্যাপিটাল কমলে ডেবিট হইতো, হ্যাঁ, সেগুলো পেয়ে গেছে। তো এটা হলো স্বর্ণসূত্র বলা হয় অ্যাকাউন্টিংয়ের। এখন এত স্বর্ণসূত্র দুর্বলদের মুখস্থ করতে হবে না, আমি আপনাদের শর্টকাট ওয়েতে জার্নাল করা শেখাবো। আর যারা
বিস্তারিত জানতে চাই তাহলে তাদের হলো আমি বলে দিই, অ্যাসেট এক্সপেন্স ড্রয়িংস সমান সমান ডেবিট, লাইবিলিটি ক্যাপিটাল রেভিনিউ সমান সমান ক্রেডিট। এইটি কখনো হ্রাস বৃদ্ধি ঘটে না, এরা দুইজন অনেক সময় বাড়ে কমে। এটা এরা চারটা ফিক্সড, এই চারটা ফিক্সড ডেবিট ক্রেডিট। এক্সপেন্স অলওয়েজ ডেবিট, ড্রয়িংস অলওয়েজ ডেবিট, ক্যাপিটাল অলওয়েজ ডেবিট, রেভিনিউ ক্যাপিটাল অলওয়েজ ক্রেডিট, রেভিনিউ অলওয়েজ ক্রেডিট। এরা অনেক সময় দেখা যায় এই পারে ওই পারে যায়, এই পারে গেলে আর কি অ্যাসেট কমে গেলে ক্রেডিট হয়, লাইবিলিটি কমে গেলে ক্রেডিট হয়। যাই হোক, এইসব কিছুই মুখস্থ করতে হবে না, জার্নাল করার শর্টকাট ওয়ে হলো একটা লেকচার শিট আছে নিয়মের, যে আপনার এখানে মোটামুটি 9টা জার্নাল যদি আপনি শিখেন তাহলে প্রায় নিয়ম শিখেন তাহলে পৃথিবীর 90% জার্নালে আপনি করতে পারবেন, জেনারেল জার্নাল। কারণ শিটটা সংগ্রহ করে প্রিন্ট করে বা হাতে লিখে নিয়ে নেবেন। এই যে আছে আমার কাছে, আমি আপনাদের দিছি আজকে ক্লাসের আগে দিয়েছিলাম, এই যে জেনারেল জার্নালের একটা শিট, এখানে 9টা জার্নাল আছে। এইগুলো করলেই আপনি বইয়ের সবগুলো ইনশাল্লাহ পারবেন। এবং শিটের নিচে ব্যাখ্যাগুলো কী লিখতে হয় সেটাও আছে। যাই হোক, আমরা ক্লাসে যাই। জার্নালে একটা ছক করতে হবে আমাদের অঙ্ক করতে হলে, কারণ প্রশ্ন বলছে সবার শেষে দেখেন প্রশ্নে অনেক কিছু লেখা আছে, লিখে বলতেছে জার্নাল দ্য ট্রানজেকশন, লেনদেনগুলো জাবেদা করো। জাবেদা যদি করতে হয় জার্নালের ঘর করতে হবে। জার্নালের ঘর হয় 5টা। উপরে যে লোকের জার্নাল করতেছে, আমরা প্রবলেম 1 করতেছি, তার নাম লিখতে হবে। যেমন কারা সিং লিখছে, কি করতে বলছে? জার্নাল করতেছে, লিখবেন জেনারেল জার্নাল। এখানে লিখব ডেট, এখানে লিখব অ্যাকাউন্ট টাইটেল, and expansion, লিখব রেফার্ড, ডেবিট ক্রেডিট টাকা। প্রথম জার্নাল তো এই জন্য সব লিখে দিলাম সুন্দর করে। ডেট, প্রশ্নটা অবশ্যই লাগবে আপনার, মের 1 তারিখ বলতেছে। প্রথমে লাইনটা আমি পড়ি। Kara Singh is a licensed CPA. During the first month of operation of her business, the following event and transaction occurred. এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসছে ফিনান্স ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্টে। বলতেছে কারা সিং একটা লাইসেন্স পাইছে, এখন সে একটা বিজনেস শুরু করছে। বিজনেসের ঘটনাগুলো নিচে দেওয়া হলো, মোটামুটি 9টা ঘটনা দেওয়া আছে, দিয়ে পরে বলছে জার্নাল করো। প্রথমে বলছে 1 নাম্বার, সিং ইনভেস্টেড টাকা 20,000। শিন 20,000 বিনিয়োগ করলো, ব্যবসাতে বিনিয়োগ করছে 20,000 টাকা। বিনিয়োগ করলে সে নিয়ে আসছে না টাকা, তার মানে তার ক্যাপিটাল। আমি আপনাকে একটা রুল শিখাবো। রুলটা হলো, আপনি অলওয়েজ মনে রাখবেন, ব্যবসার ক্যাশ বাক্সে টাকা আসলে ডেবিট, ক্যাশ বাক্সে টাকা আসলে ক্যাশকে ডেবিট করতে হবে এবং প্রশ্ন করতে হবে কেন ক্যাশটা আসলো। যে আমি এখানে প্রশ্ন করি কারা সিং সিংয়ের ব্যবসাতে 20,000 টাকা কেন আসলো, সে 20,000 টাকা নিজে নিয়ে আসছে, সে কিছু নিয়ে আসলে সেটাকে ক্যাপিটাল বলা হবে। ক্যাপিটাল কি? ক্রেডিট, অ্যাসেট ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। ডেবিট ক্রেডিট এখানে লেখার কোনো প্রয়োজন নাই,
ডেবিটটা বাম পাশে একটু সাইড করে লিখবো, ক্রেডিটটা এই যে এদিকে একটু খালি রাখবো, রাইখা লিখবো। কত টাকা আনছে? 20,000 টাকা। 20,000 টাকা। ব্যাখ্যা আরো ভালোভাবে দিচ্ছি, যারা ব্যাখ্যা জানতে চান। টাকা নিয়ে আসলে সম্পদ বাড়ে, সম্পদ বাড়লে কি? ডেবিট। যে এবং টাকাটা কে নিয়ে আসছে? মালিক। মালিক কোনো কিছু নিয়ে আসলে সেটাকে বলে ক্যাপিটাল। ক্যাপিটাল কি? ক্রেডিট। হয়ে গেল। কেউ যদি মনে করেন না আমি এইসব কিছুই মনে রাখতে চাই না, রুল নাম্বার 1-এ দেখেন, রুল নাম্বার 1-এ দেখেন আমি কি লিখে দিছি। রুল নাম্বার 1-এ লিখে দিছি, ইনভেস্ট শব্দটা যদি দেওয়া থাকে, ক্যাশে ইনভেস্ট দেওয়া থাকে, তা ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, শেষ। একটা মুখস্থ করে ফেলেন, 9টার মধ্যে একটা পেয়ে যাবেন। এখন 2 নাম্বারে বলতেছে ও ব্যাখ্যা। ব্যাখ্যা, সব ব্যাখ্যা, অল ব্যাখ্যা শেখার একটা পদ্ধতি। অনেকে বলে স্যার ব্যাখ্যা পারি না, ইংলিশে লিখতে হয়। 2 রেকর্ড লাগবে ফার্স্টে। 2 রেকর্ড লিখে যা যা হয়েছে না লিখে দেন, কারা সিং ইনভেস্ট করছে না কি করছে এটা লিখে দেন, ব্যাখ্যা হয়ে গেল। এটার জন্য আলাদা কোনো কিছু শেখার প্রয়োজন নাই। তারপর যদি মনে করেন না স্যার আমি শিখবো, তা শীটের নিচে দিয়ে দিছি, নিচে দেখেন 4টা ব্যাখ্যা আছে, এই 4টা ব্যাখ্যা শিখে ফেলবেন, উল্টা পাল্টা দিবেন, তাহলে হবে। যে ইনভেস্ট করলে কি ব্যাখ্যা দিতে হয়, রিসিভ ক্যাশ করলে টাকা পাইলে কি ধরনের ব্যাখ্যা দিতে হয়, টাকা দিলে কি ধরনের ব্যাখ্যা দিতে হয়, বাকিতে লেনদেন হলে কি ধরনের ব্যাখ্যা দিতে হয়, শর্টকাটে লিখে দিছি। আশা রাখি প্রথমটা বুঝতে পারছেন। যদি না বুঝেন অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, যারা জুমে আছেন, যারা লাইভে আছেন তারাও প্রশ্ন করতে পারবেন। ভালো লাগলে শেয়ার করবেন। আর আমি সময় পেলেই আপনাদের ফার্স্ট ইয়ারের সম্পূর্ণ সাজেশন এবং লেকচার শিটটা গ্রুপে দিয়ে দেবো। আমি খুবই ব্যস্ত এবং অসুস্থ, যার ফলে কাজ করতে পারতেছি না। আর আপনারা শেয়ার করবেন। আজকে যে 2টা পরীক্ষা হয়েছে ঢাকা ইউনিভার্সিটির, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং স্ট্যাটিস্টিক্স, আমার শিট থেকে আল্লাহর রহমতে 100% আবার কম পড়ছে, এবং আগে যতগুলো ম্যাথ পরীক্ষা হয়েছিল আমার শিট থেকে 100% কম পড়ছে। আপনারা চাইলে আমার শিটগুলো যে আমি 7 দিন আগে দিয়ে থাকি সেগুলো এবং পরীক্ষার প্রশ্ন মিলিয়ে দেখতে পারবেন। আচ্ছা, চলে যাই আমরা 2 নাম্বার। হায়ার অর্থ ভাড়া করলাম। এস সেক্রেটারি রিসেপশনিস্ট এট এ স্যালারি অফ টাকা 1000 পার মান্থ। বলতেছে আমরা একটা কর্মী ভাড়া করছি বা নিয়োগ দিছি, যার বেতন হলো 1000 টাকা প্রতি মাসে। আচ্ছা, যেদিন আমি কর্মী নিয়োগ দিব সেদিন কি বেতন দিতে হবে আমাকে? বেতন দিতে হবে না। তার মানে কোন লেনদেনই হয় না, কারণ এই লোককে আমি টাকাও দিই, শুধু নিয়োগ দিছি, সে কাজ করবে, 1 মাস কাজ করার পরে কি আমি তাকে বেতন দিব। তার মানে এটা নো ট্রানজ্যাকশন লিখে দিলে হবে বা না লিখলে হবে। আপনি যদি চান লিখে দেবেন নো ট্রানজ্যাকশন, এটা কোনো লেনদেন না। ইচ্ছে হলে খালি রাখতে পারেন, নো ট্রানজ্যাকশন। এখানে টাকা আসেও নাই, যায়ও না, এখানে শুধু ভাড়া নিছি বা অর্থাৎ তার সাথে চুক্তিতে আসছি। এখন আমরা চলে যাচ্ছি, এখন যে টাকা আসে না, আসেও না, যায়ও না, এরকম ঘটনা ঘটে, বা কোনো সম্পদ আসে না, যায় না, দায়ও আসে না, বাড়ে না, কমে না, এরকম কিছু ঘটনা ঘটলে সেটাকে নো ট্রানজ্যাকশন করে লিখে দিতে হবে। জানালে আসলে সুবিধা হলো এইগুলো করে দিয়ে আসলেও আপনার কিছু না কিছু নাম্বার আপনি পাবেন, ভুল ত্রুটি হলেও স্যাররা 10-এর মধ্যে 4-5 দিয়ে দিল। 3 নাম্বার বলছে পারচেজ টাকা 1500 ফর সাপ্লাই অন অ্যাকাউন্ট ফ্রম রিড সাপ্লাই কোম্পানি। সাপ্লাই কোম্পানির কাছ থেকে সাপ্লাই কিনলাম 1500 টাকার। আপনি একটু বুঝে দেখেন, একটা জিনিস কিনছেন, জিনিসটা বাড়লো না, কি বাড়লো? সাপ্লাইস জিনিসটা বেড়ে গেল। আর সেদিক দিয়ে আরেক দিক দিয়ে কী ঘটনা ঘটছে জানেন? সাপ্লাইস জিনিসটা বাড়ছে, আরেক দিক এই যে দোকান থেকে যে জিনিসটা নিয়ে আসলেন, এই লোককে কি টাকা দিতে হবে নাকি দিতে হবে না? 2 দিন আগে পরে টাকা দিতে হবে, সে আপনার কাছে টাকা পায়। টাকা পাইলে সেটাকে বলে অ্যাকাউন্টস পেবল। আমি সংক্ষেপে লিখতেছি অ্যাকাউন্টস পেবল, এপি। কত টাকা পাইব সে? 1500 টাকা পাবে। সাপ্লাই 1500 টাকা, জিনিস বাড়লো, পাওনা দর বেড়ে গেল। ধারে যদি কোনো জিনিসপত্র কিনেন, জিনিসটা তো পাইবেন,
জিনিস পাইলে কি হয়, সম্পদ বাড়ে, সম্পদ বাড়লে ডেবিট। সঙ্গে সঙ্গে সম্পদ তো পাইলেন ফ্রি না, এক লোকটা টাকা দিতে হবে, সেই লোকটা হলো লাইবিলিটি বা পাওনাদার, পাওনাদার ক্রেডিট। অ্যাকাউন্টস পেবল। ব্যাখ্যা আমি লিখলাম না, কারণ কি টু রেকর্ড দিয়ে যা লেখা আছে তা লিখে দিলে ব্যাখ্যা হয়ে গেল। এখন বললো যে স্যার আমি এইসব জার্নাল বুঝি না, সায়েন্স থেকে আসছি, আমি কি করতে পারি, যে সম্পদ বাকিতে কিনলে কি ঘটবে এটা আমি বুঝতেছি না। সে রুল নাম্বার 4 চলে যাবে, রুল নাম্বার 4-এর 1 নম্বরে চলে যাবে। দেওয়া আছে বাকিতে কোনো সম্পদ কিনে যদি অন অ্যাকাউন্ট, সে বুঝে, বাকিতেও বুঝে না, সে তো কয়েকটা শব্দ বুঝবে, অন অ্যাকাউন্ট শব্দটা বুঝবে। অন অ্যাকাউন্ট যদি দেওয়া থাকে আর যে কোনো ইকুইপমেন্ট সাপ্লাই এরকম শব্দ যদি দেওয়া থাকে, এই দুইটা শব্দ যদি দেওয়া থাকে, জার্নালটা এটা হবে। অন অ্যাকাউন্টের জন্য এটা হবে, সাপ্লাই বা ইকুইপমেন্টের জন্য এটা হবে। আর কি যারা সায়েন্স থেকে আসছে, আর্টস থেকে আসছে, এত কিছু বুঝে না, পাস করতে চায়, তারা রুল নাম্বার শিখে ফেললে হবে যে লাইনটাতে অন অ্যাকাউন্ট আর সাপ্লাই দেওয়া থাকলে এইভাবে দিতে হবে। সাপ্লাইয়ের জায়গায় যদি অন্য অন অ্যাকাউন্ট দিয়ে আরেকটা শব্দ থাকে ইকুইপমেন্ট বা যে কোনো জিনিস থাকে, তাহলে এটা উপরে হবে, অন অ্যাকাউন্টটা এটা হবে। যে এই সুন্দর করে আপনার কি, যারা কিছুই পারে না তাদের জন্য কি রুল দেওয়া আছে, রুলগুলো একটু মুখস্থ করে ফেলবেন, তাহলে হয়ে যাবে। আশা রাখি বুঝতে পারছি। আমরা চলে যাচ্ছি 7 নাম্বার, পেইড অফিস রেন্ট 900 ক্যাশ ফর দ্য মান্থ। আমরা যে বাসাটা নিছি ভাড়া, যেখানে আমরা কাজ করছি, দোকানটা নিছি, এটা ভাড়া দিলাম, তাহলে রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। কেন হইল? আমি রুলে ফার্স্টে বলছিলাম 3-4 ভাবে আমি বুঝে দিচ্ছি, যার যেভাবে সুবিধা হয়। টাকা আসলে ক্যাশ ডেবিট, টাকা গেলে ক্যাশ ক্রেডিট, এটা বলছিলাম। এই রুল দিয়ে এটা আমার ক্রিয়েট করা একটা রুল। এই রুল দিয়ে পৃথিবীর 90% জার্নাল আপনি করতে পারবেন, 10% বাকি থাকবে, আর বাকি 90% করতে পারবেন। টাকা আসলে ডেবিট, ক্যাশ ডেবিট, টাকা গেলে ক্যাশ ক্রেডিট। আমি যে জার্নালটা পড়ে, ট্রানজ্যাকশনটা পড়ে বুঝতে পারি যে টাকা গেল, তাহলে চোখ বন্ধ করে ক্যাশ ক্রেডিট দিয়ে দিব। পরে যদি বুঝতে পারি টাকা আসলো, চোখ বন্ধ করে ডেবিট দিয়ে দিব। পরে প্রশ্ন করবো ট্রানজ্যাকশনকে, টাকা কেন গেল বা কেন আসলো, সেই উত্তরটা বিপরীতে বসাবো। উদাহরণস্বরূপ 7 নাম্বারটা চাচ্ছি। পেইড শব্দ অর্থ কি? টাকা দেওয়া। অফিস রেন্ট অফ টাকা 900 ক্যাশ ফর দ্য মান্থ। পেইড শব্দের অর্থ টাকা যাওয়া, যাওয়া শব্দটা বুঝতেই আমি ক্যাশকে ক্রেডিট লিখে ফেললাম। এখন আপনার প্রশ্ন যদি করি ক্যাশটা গেল কেন, তখন আপনি উত্তর দিবেন এখানে, এটা লাইনটা পড়ে বারবার, রেন্টের জন্য গেল, তো রেন্টকে ডেবিট লিখে ফেললাম, কারণটাকে ডেবিট লিখে ফেললাম, ক্যাশটাকে ক্রেডিট লিখে ফেললাম। এটা হলো সহজ টেকনিক। টাকা তো দেওয়া আছে, ওকে হয়ে গেল। এখন বলে কি, একজন বললো স্যার এইসব কিছু বুঝি না, আমি রুল দিয়ে করতে চাই। তার রুলে যাবেন আপনি, রুল নাম্বার 2 রুল নাম্বার 2 যায় দেখেন, বলতেছে পেইড ক্যাশ, টাকা গেলে ক্যাশ ক্রেডিট লিখতে হবে, এবং রেন্ট অথবা যে কোনো এক্সপেন্সের নাম যদি দেওয়া থাকে, ধরেন রেন্ট আছে, ইন্টারেস্ট আছে, যে কোনো একটা শব্দ দেওয়া আছে, তাহলে ওই শব্দটা হবে ডেবিট আর ক্যাশটা হবে ক্রেডিট। পেইড লেখা থাকলে ক্যাশটা ক্রেডিট লিখতে হবে, আর রেন্ট টাইপের বা এরকম টাইপের যে কোনো এক্সপেন্স থাকে সেটাকে ডেবিট লিখতে হবে। ওখানে লেখা আছে, বাংলাও লেখা আছে, ইংলিশও লেখা আছে। হয়ে গেল 7। না বুঝলে প্রশ্ন করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন। 11 নাম্বার যাচ্ছি আমরা। completed a tax assignment and billed client টাকা 2100 for service provided। সার্ভিস প্রোভাইডের শব্দ দেওয়া থাকলে বুঝতে পারবেন আপনার লাভ হয়েছে, আয় হয়েছে। রেভিনিউ, তার মানে রেভিনিউ অলওয়েজ ক্রেডিট। আমি এটি মুছে ফেলাই, রেভিনিউ ক্রেডিট। এটা আমাদের 11 নম্বর ট্রানজ্যাকশন।
রেভিনিউ ক্রেডিট। এখন আপনি যে কাজ করে দিছেন, কাজ করে দেওয়ার কারণে আপনার পকেটে টাকা আসছে নাকি আসছে না এটা আবার জানতে হবে। টাকা আসে নাই, কারণ কাজ করে দিছি এবং বিল করছি, টাকা আসে নাই। টাকা যদি না আসে এগুলো দিবে অবশ্যই, বাকিতে কাজ করে দিছি, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। বাকিতে কাজ করে দিছি এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। আর বাকিতে যদি আমি জিনিস নিয়ে আসি তাহলে অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট হয়। আর বাকিতে যদি আমি কারো কাজ করে দিই, আমার টাকা দেয় নাই, ভবিষ্যতে দিব, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হয়। আমার কথাগুলো ভিডিও সেভ থাকবে, এগুলো নোট করে ফেলবেন। এগুলো বেসিক থিং, এই বেসিকটা ভালো থাকলে ফাইনাল ইয়ার পর্যন্ত কোনো আটকাবেন না। আর হলো সার্ভিস রেভিনিউ। সেবা আয় কত টাকা বলছে? 2100 টাকা। এখন যারা বলছেন না স্যার আমি এটি বুঝি না কিছু, রুল শিখে ফেলবেন। রুল নাম্বার হলো ধারের সেবা হলো রুল নাম্বার 4-এর 3 নাম্বার রুলটা এটা বলে দিচ্ছে যে সার্ভিস রেভিনিউ প্রোভাইডেড এরকম শব্দ থাকলে আমরা সার্ভিস রেভিনিউ ক্রেডিট দিব, অন অ্যাকাউন্ট থাকলে অ্যাকাউন্ট রিসিভেবলকে ডেবিট দিয়ে দিব। কোশ্চেন থাকলে বলতে পারেন। 12 রিসিভ টাকা 3500, টাকা পাইলাম 3500 টাকার অ্যাডভান্স, অগ্রিম টাকা পাই গেছি। আচ্ছা আগে পাইছি তো, আগে ক্যাশ লিখে নিই, 2 টাকা শিখেছি। পরে প্রশ্ন কেন পাইছি? অ্যাডভান্স অন এ ম্যানেজমেন্ট কনসাল্টিং এগ্রিমেন্ট। বলতেছে যে অগ্রিম টাকা পেয়ে গেছি, কি জন্য? যে কনসাল্টিং পরামর্শ দিছি, হ্যাঁ, এক ম্যানেজমেন্টকে, কি বলে ব্যবস্থাপকীয় আপনার পরামর্শের জন্য অগ্রিম টাকা পেয়ে গেছি। অগ্রিম টাকা যদি পাই আর কাজটা যদি এখন না করি, সেক্ষেত্রে অ্যাডভান্স সার্ভিস রেভিনিউ লেখা যাবে, কিন্তু অ্যাডভান্স না লিখে আর্ন লিখলে সবচেয়ে ভালো। আর্ন। জুমের মাইকটা অফ করে একটু ক্লাস করতে হবে, নাহলে তো শব্দ আসতেছে। আর্ন অগ্রিম আয় হলে আর্ন লিখে আমার লিখতে হবে। এরপরে চলে যাচ্ছে আমরা 17 তারিখে। রিসিভ ক্যাশ, টাকা পেলাম, আবার ক্যাশ রিসিভ পাইছি, ক্যাশ লিখে নিয়ে 1200 টাকা। কেন পাইলাম? প্রশ্ন করতেছি। সার্ভিস কমপ্লিটেড এইচ আর্নল কোম্পানি, একটা কোম্পানির কাজ করে দিয়েছি, 1200 টাকা পাই গেছি, এটার নাম হলো সার্ভিস রেভিনিউ। কিন্তু এটা কিন্তু কাজ করে দেওয়ার পর টাকা পাইছি, এই জন্য সার্ভিস রেভিনিউ লিখছি। আর ওইটা কিন্তু কাজ করার আগে নিয়ে নিছি, এই জন্য আর্নড, অগ্রিম। অ্যাডভান্সকে আমরা আর্ন লিখবো আয়ের ক্ষেত্রে। আচ্ছা আর্নড। আচ্ছা 17 তারিখের পরে আছে 31 তারিখ। পেইড শব্দ মানে ক্যাশ ক্রেডিট, আগে লিখে ফেললাম। রিসিপশনিস্ট 1000 স্যালারি, বেতন দিলাম, বেতন দিয়ে দিলাম, কত স্যালারি দিয়ে দিলাম? 1000 টাকা। স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট, ওই যে রেন্ট এক্সপেন্সের মতো। লাস্ট 31 পেইড টাকা 40% অফ ব্যালেন্স ডিউ রেট সাপ্লাই কোম্পানি। পেইড শব্দ দেখতে আমরা ক্যাশ আগে লিখে রাখছি, ক্রেডিট পরে যা ইচ্ছা তা হোক। কাকে দিলাম? রেট সাপ্লাই কোম্পানিকে, তার 40% পাওনা হতো। রেট সাপ্লাই কোম্পানি আমাদের সাপ্লাই দিছিল 3 তারিখে। 3 তারিখে টাকা তো 40% বলছে। 3 তারিখে সে আমাকে সাপ্লাই দিছিল 1500 টাকা। 1500 টাকা সাপ্লাই দিছিল, এর 40% আমি দিছি, অর্থাৎ 600 টাকা। তাহলে সে আমার অ্যাকাউন্টস পেয়েবল ছিল।
পাওনাদার ছিল, তাকে আমি টাকা দিছি, ক্যাশ ক্রেডিট কাকে দিছি, অ্যাকাউন্টস পেবলকে, সে পাইতো, পাওনাকে আমি দায় কমায় দিছি, ক্যাশ চলে গেছে। যেমন লাইবিলিটি যদি কমে যায় তাহলে ডেবিট, ক্যাশ কমে গেলে ক্রেডিট। যে কোন পাওনাদারকে টাকা দিয়ে দিলে ক্যাশকে ক্রেডিট লিখতে হবে, আর ডেবিট লিখতে হবে সেই পাওনাকে। হ্যাঁ, আশা রাখি আপনারা বুঝতে পারছেন। যদি যে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন উত্তর দিব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। জুম দিয়ে যদি আপনারা স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে এই ক্লাসগুলো করেন তাহলে আরও বেশি বুঝতে পারবেন ক্লিয়ারলি। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো লাগলে শেয়ার করবেন, আর